আজ অনেকদিন পর ব্যালকনিতে এসে দাঁড়ালো তনুশ্রী। অনেকদিন পর মুক্ত বাতাস তার নিজস্ব গতিবেগে এলোমেলো করে দিয়ে গেল তনুশ্রীর চুল। না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না সে। এসে অবশ শরীরটা আবার এলিয়ে দিল বিছানায়। আজ বিগত 7-8 মাস এই বিছানাটায় তার দিন রাতের সাথী। 2 বছর আগে নাসরিনের ফোনে ঘুম ভাঙল তনুশ্রীর। ঘুমের ঘোরে তনুশ্রী নাসরিনকে জানিয়ে দিল যে আজ সে আর কলেজ যাবে না। কিন্তু নাসরিন যখন জানালো আজ নীলাদ্রি স্যারের ক্লাস আছে তখন তনুশ্রীর ঘুম রীতিমতো উধাও। আজ আবার লেট করে তনুশ্রী, এটা ওর প্রায় নিত্যদিনের স্বভাব। নীলাদ্রি স্যারের ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাসে ঢুকে দুজনে পিছনের দিকের একটা বেঞ্চি দখল করল। নীলাদ্রি স্যারের ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা একটু বেশিই হয়, তার কারণ স্যার পড়ান যেমন ভালো তেমনই স্যার অসাধারণ দেখতে। তনুশ্রী বই খাতা খুলে বসলেও নাসরিন স্যারের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। সে মূলত ক্লাসেই আসে স্যারকে দেখার জন্য। নীলাদ্রির বার কয়েক চোখ পড়ল নাসরিনের দিকে, কিন্তু কিছু বলল না সে, কারণ এই কলেজে এসে থেকে এরকম অনেক অভিজ্ঞতা তার হয়ে গেছে। চটপট ক্লাস শেষ করে বেরিয়ে এলো নীলাদ্রি। সোজা পা চালিয়ে দিল ক্যান্টিনের দিকে। সকাল থেকেই কিছু খাওয়া হয়নি তার। ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় আর রান্না চাপাতে পারেনি। এই শহুরে এলাকায় কাজের লোক খুঁজে পাওয়াও খুবই দুরূহ, তাই অগত্যা ক্যান্টিনের চাউমিনেতেই পেট ভরাতে হবে তাকে। বিকেলে কলেজ শেষে ক্লান্ত নীলাদ্রি ফ্ল্যাটে ফিরে চমকে উঠল। দরজার সামনে দাঁড়িয়ে মা বাবা। মা বাবার এই হঠাৎ আগমনে কিছুটা অবাক হলেও বেশ কিছুটা খুশি হলো সে। কারণ মা এসেছে মানে কদিন আর তাকে হাত পুড়িয়ে রান্না করতে হবে না। রাত্রে মায়ের হাতের ভাত ডাল পোস্তের স্বর্গীয় স্বাদ নিতে যখন নীলাদ্রি অত্যন্ত ব্যস্ত, ঠিক সেই সময় ছেলের মুখের দিকে তাকিয়ে রমা দেবী বলে উঠলেন, বাবু, তোর যখন খাওয়া দাওয়ার এতই অসুবিধা তখন একটা বিয়ে করতে পারিস তো। মায়ের কথায় নীলাদ্রির বিষম লাগার মতো অবস্থা। জলের গ্লাসে চুমুক দিয়ে কিছুটা ধাতস্থ হয়ে মায়ের মুখের দিকে তাকাতেই বাবা বলে উঠল, কাল বিকেলে তোমার জন্য মেয়ে দেখতে যাব। ছেলের উত্তরের অপেক্ষা না করে উঠে গেলেন তিনি। রাত্রে বিছানায় শুয়ে বাবার কথাটা ভাবতে লাগল নীলাদ্রি। এই সাত তাড়াতাড়ি বিয়ে করার তার কোনো ইচ্ছেই নেই, কিন্তু বাবার ওপর কথা বলাটাও অসম্ভব। সুতরাং মেয়ে দেখতে তো তাকে যেতেই হবে, কিন্তু পরে মেয়ে পছন্দ হয়নি বলে ক্যান্সেল করে দেওয়া যেতে পারে। আর বেশি কিছু ভাবনা চিন্তার আগেই চোখের পাতা ভারী হয়ে গেল তার। পরের দিন বিকালে যথা সময়ে বাবা মায়ের সাথে নীলাদ্রি পৌঁছে গেল মেয়ে দেখতে। উচ্চবিত্ত পরিবারের একমাত্র মেয়ে। দেওয়ালের সাজানো সুন্দর পেন্টিংগুলো রুচিশীলতার পরিচয় দেয়। বসবার পরেই বিভিন্ন মুখরোচক খাবার এসে দখল করল টেবিলের বিভিন্ন কোণা। একটু পরেই হলুদ শাড়ি আর খোলা চুলে মেয়ে হাজির। মেয়েটা দেখতে যে অসাধারণ তাতে কোনো সন্দেহই নেই, কিন্তু সমস্যা হলো এই যে নীলাদ্রির মেয়েটাকে বড্ড চেনা চেনা লাগছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না সে মেয়েটাকে কোথায় দেখেছে। একটু পরেই মেয়েটা শাড়ির আঁচল সামলে সামনের সোফাটায় মুখোমুখি হয়ে বসল। নীলাদ্রি ভেবে উঠতে পারছে না মেয়েটাকে কোথায় দেখেছে। শেষ পর্যন্ত ভাবনা চিন্তা বাদ দিয়ে সামনে রাখা প্লেটটা থেকে একটা সিঙ্গারা তুলে নিল। যখন নীলাদ্রি টমেটো সসের সাথে সিঙ্গারায় মগ্ন তখন অপর প্রান্তে থাকা মেয়েটার চোখ নীলাদ্রির মুখের ওপর স্থির। মেয়েটা ততলে উঠল, স্যার। নীলাদ্রির হাতের সিঙ্গারাটা টুক করে মেঝেতে গড়িয়ে পড়ল আর বিষম লাগালো জোর। কাশি বন্ধ হতে নীলাদ্রি দেখল তার সামনে তিনটে জলের গ্লাস এগিয়ে দিয়েছে মেয়ের মা, বাবা এবং স্বয়ং মেয়ে নিজে। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বাইরে বেরিয়ে এলো নীলাদ্রি। ছেলেরা অবিবেচনায় কিছুটা লজ্জিত হয়ে বাইরে বেরিয়ে এলেন নীলাদ্রির বাবা মা। আসবার রাস্তাটাই রমা দেবী ছেলেকে হাজার জিজ্ঞাসাবাদ করেও কোনো সদুত্তর পেলেন না। বেচারা নীলাদ্রি যে শক পেয়েছে সেটা তার মুখ দেখেই বেশ আন্দাজ করা যাচ্ছে। আসলে সে ভাবতে পারেনি যে মেয়ে দেখতে এসে সে তার কোনো এক ছাত্রীর মুখোমুখি হবে। রাত্রিবেলা খাবার টেবিল জুড়ে নিস্তব্ধতা। শেষ পর্যন্ত রমা দেবীর ছেলেকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে বাবু, তনুশ্রীকে কি তোর পছন্দ হলো? নীলাদ্রির কাছে কোনো উত্তর পেলেন না। অগত্যা চুপ করে গেলেন। পরের দিন ক্লাসে রুমে ঢুকবার আগে কিছুটা ইতস্তত করল নীলাদ্রি। হয়তো এতক্ষণে মেয়েটা সবাইকে বলে দিয়েছে ঘটনাটা। গোটা ক্লাস আজ তার উপর হাসবে। কিছুটা ভয়ে ভয়েই ক্লাসে পা রাখল সে। কিন্তু না তো, সে যেমনটা ভেবেছিল কই তেমন কিছুই তো হলো না। তাহলে কি মেয়েটা এই ব্যাপারে কাউকে কিছু বলেনি? অবশেষে এই সব ভাবনা চিন্তা বাদ দিয়ে অ্যাটেন্ডেন্স খাতাটা খুলে বসল সে। কিছুটা পরে একটু থেমে গেল সে, তারপর বেঞ্চগুলোর দিকে সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, রোল নং 18। তনুশ্রী দত্ত। অমনি মাঝের রোয়ের সেকেন্ড বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো কালকের মুখটা। সহজ সরল উত্তর ভেসে এলো, এস স্যার। ক্লাস করে বাইরে বেরিয়ে এসে হাঁফ ছেড়ে বাঁচল নীলাদ্রি।
না, তবুও তার মেয়েটার সাথে দেখা করে তাকে এইসব কথা বাইরে না বলার জন্য বলে দিতে হবে। কে জানে কখনো যদি কারোর কাছে বলে দেয়। না, আর ভাবতে পারল না নীলাদ্রি। কপালের ঘাম মুছে দরজার বাইরে দাঁড়িয়ে রইল সে। একটু পরেই অন্যান্য মেয়েদের সাথে বেরিয়ে এলো কালকের সেই পরিচিত মুখটা। নীলাদ্রি তাকে ডেকে নিয়ে গিয়ে মুখোমুখি হলো ক্যান্টিনের বেঞ্চে। অর্ডার অনুযায়ী চিকেন চাউমিন এসে নিজ স্থান দখল করেছে। মেয়েটা খেতেও শুরু করেছে, কিন্তু নীলাদ্রি তাকে কি করে ব্যাপারটা গুছিয়ে বলবে সেটাই বুঝতে পারছে না। অপরদিকে নীলাদ্রির ভাবনা চিন্তার মাঝখানে মেয়েটা নিজের প্লেট খালি করে ফেলেছে। শেষ পর্যন্ত নীলাদ্রি বলল, দেখো কালকের ঘটনাটা। মেয়েটা চামচটা খালি প্লেটের উপর রাখে উত্তর দিল, না না, কাউকে বলিনি। আর ভবিষ্যতেও কাউকে বলবো না, যদি আপনি আমার কিছু শর্ত মানেন। ভ্রু কুঁচকে মেয়েটার দিকে অবাক চোখে তাকিয়ে রইল নীলাদ্রি। এই প্রথম কেউ তাকে শাসানি দিচ্ছে। ভাঙ্গা ভাঙ্গা গলায় উত্তর দিল, কি শর্ত? মেয়েটা উত্তর দিল, বেশি কিছু না, তবে মাঝে মাঝে আমায় ফ্রি টিউশন দিতে হবে। কিছুটা শান্তি পেল নীলাদ্রি। খুশি হয়ে উত্তর দিল, হ্যাঁ অবশ্যই। পরের দিন কলেজে গিয়ে অফ পিরিয়ডে নীলাদ্রির রাস্তা আটকে ধরল তনুশ্রী। স্যার, রেটরিকে আটকে গেছি, একটু বুঝিয়ে দিতে হবে। সেদিন একটা ফাঁকা ক্লাসরুমে বসে রেটরিকটা বুঝিয়ে দিয়েছিল নীলাদ্রি। বেরিয়ে এসে মনে মনে ভেবেছিল, মেয়েটা বড্ড পাজি। তার 2-3 দিন পর আবার মেয়েটার মুখোমুখি হলো নীলাদ্রি, তাও আবার স্টাফ রুমের সামনে। স্যার, একটা হেল্প করবেন প্লিজ। কি? 20 টাকা ধার দেবেন? না মানে আমার পার্সটা চুরি হয়ে গেছে। মেয়েটার হাতে 100 টাকার একটা নোট গুঁজে দিয়ে বেরিয়ে এলো নীলাদ্রি। তারপর থেকে কখনো ফাঁকা ক্লাসে, কখনো কখনো ক্যান্টিনে, আবার কখনো কফি শপে দেখা যেতে গেল তাদের দুজনকে। অবশ্য প্রতিবারেই তাদের সঙ্গী হিসাবে বই খাতা অবস্থান করেছে কেন্দ্রবিন্দুতে। আস্তে আস্তে তাদের দায় এড়ানো গোছের সম্পর্কটা বেশ সহজ সরল নির্ভরশীল হয়ে উঠেছে। যেমন নীলাদ্রির সকালবেলার ঘুম ভাঙানোর অ্যালার্ম কলকের কাজটা রোজ তনুশ্রীই করে, আবার তনুশ্রীর যে কোনো সমস্যার ঝটপট সমাধান হিসাবে নীলাদ্রি কাজ করে। এভাবেই তাদের আপনি তুমির সম্পর্কটা তুমিতে নেমে এসেছে। সেদিন 7 সকালে বেজে উঠল নীলাদ্রির ফ্ল্যাটের কলিং বেল। রমা দেবী দরজা খুলে অবাক। তার সামনে দাঁড়িয়ে তনুশ্রী। তার ভেজা চোখ দুটো খানিকটা ফুলে আছে। কপালে ঘামের বিন্দুর সাথে সাথে ভীষণভাবে হাঁপাচ্ছে সে। স্যার আছে? হ্যাঁ, বাবু তো এখনো ঘুমাচ্ছে। এখনো একটু ডেকে দেবেন? বিস্মিত রমা দেবী ছেলেকে ডেকে তোলবার ব্যর্থ প্রয়াস চালাতে থাকলেন। অপরদিকে অধৈর্য হয়ে তনুশ্রী, নীল বলে ডাক দিয়ে সোজা এসে দাঁড়ালো নীলাদ্রির খাটের সামনে। মায়ের ডাকে না উঠলেও তনুশ্রীর গলার আওয়াজে একলাফে উঠে বসল নীলাদ্রি। সকাল সকাল তনুশ্রীকে নিজের ফ্ল্যাটে দেখে কম অবাক সে হয়নি। কান্নাকাটির পরে তনুশ্রী জানায় বাব মা তাকে বোকায় সে বাড়ি ছেড়ে চলে এসেছে। কোথায় যাবে বুঝতে না পেরে সর্বপ্রথম নীলাদ্রির নামটাই মনে পড়েছে। রমা দেবী সযত্নে তার চোখের জল মুছিয়ে দেয়, আর এই অসম্ভব সুন্দর একটা মুহূর্তকে ক্যামেরাবন্দি করে নীলাদ্রি। তনুশ্রীর বাড়িতে যথা সময়ে খবর দেন রমা দেবী, কিন্তু রাগ না পড়ায় তনুশ্রী বাড়ি যেতে রাজি নয়। শেষ পর্যন্ত পুরো ঘটনা সামাল দিতে নামেন রমা দেবী। তিনি জানিয়ে দেন তনুশ্রীর রাগ পড়লে তাকে বাড়ি পাঠিয়ে দেবেন। এরপরের দিনগুলো বেশ মসৃণভাবেই কাটতে লাগলো। নীলাদ্রির ফ্ল্যাটের এক্সট্রা রুমটা দখল করল তনুশ্রী। রমা দেবী সকাল বেলায় একটা নয় বরং দুটো টিফিন বানাতে শুরু করলেন। নীলাদ্রি কলেজ যাবার সময় রোজ তার বাইকের ব্যাক সিটটা বরাদ্দ হয়ে গেল তনুশ্রীর জন্য। রমা দেবীর পুরানো হারমোনিয়ামটা বিকেলে রোজ বাজতে শুরু করল নিত্য নতুন সুরে। নীলাদ্রির বাবা রোজ সন্ধ্যায় দাবায় মাতো খেতে লাগলেন। সব মিলিয়ে দিনগুলো বেশ স্বপ্নের মতো কাটছিল। এর মধ্যেই নীলাদ্রি একদিন খোলা ছাদে দাঁড়িয়ে হাঁটু গেড়ে বসে কয়েকটা লাল গোলাপ এগিয়ে দিল তনুশ্রীর দিকে। তনুশ্রীর নীল রঙের মলাটে মোড়া মোটা বইটার ভেতরে তাদের সযত্নে ঠাঁই করে দিয়েছে। এরপর ব্যাগ গুছিয়ে নিজের বাড়ি রওনা দেয় তনুশ্রী। যতই হোক শ্বশুর বাড়ি বলে কথা, বিয়ের আগে কি আর থাকা যায়। রমা দেবীর প্রচেষ্টায় বিয়েটা খুব তাড়াতাড়ি স্থির হয়ে গেল। বিয়ের কার্ডটাও ছাপানো হয়ে গেল দেখতে দেখতে। বন্ধুদের কার্ড দেওয়ার সময় বেশ কিছুটা লজ্জায় পড়তে হয়েছিল তনুশ্রীকে। আর নীলাদ্রি তো সেকেন্ড ইয়ারের ক্লাস নেওয়াই বন্ধ করে দিল। তারপর একসাথে পছন্দ করে বেনারসি কেনা, খাবার মেনু ঠিক করা, বেডশিটের কালার থেকে শুরু করে ফুলের অর্ডার দেওয়া পর্যন্ত একসাথে দুজনে করতে লাগলো সমস্ত আয়োজন। বিয়ের দিন সকাল থেকেই সানাইয়ের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে তনুশ্রীদের দোতলা পাকার বাড়িটা। বাড়ির একমাত্র মেয়ে বলে কথা, তাই চারিদিকে উজ্জ্বল আলো আর সুন্দর ফুলের সাজসজ্জার কোনো অভাব নেই। রজনীগন্ধা নিজের গন্ধ ছড়িয়ে মাতিয়ে তুলেছে সারা বাড়ি। আর সব কিছুর মধ্যে নতুন কনে নিজের শাড়ির কুচি সামলে মেনে চলেছে একের পর এক আচার অনুষ্ঠান।
ধীরে ধীরে দিন গড়িয়ে সন্ধ্যা নামল। চারিদিকে উজ্জ্বল আলো আর গোলাপের পাপড়ি নব বর বধূর চার হাত এক হওয়ার অপেক্ষায় উদ্গ্রীব। লাল বেনারসিতে অসম্ভব সুন্দর লাগছে তনুশ্রীকে। চোখের কাজল, হাতের চুড়ি, খোপার গোলাপ সব যেন নীলাদ্রির প্রতীক্ষায়। প্রায় 16-17 বার কল করেছে তনুশ্রী। প্রতিবারেই নীলাদ্রি আর মিনিট কয়েকের দোহাই দিয়ে কলটা রেখে দিয়েছে। না সেদিন আর সেই আকাঙ্ক্ষিত শব্দ, বর এসেছে, শোনা যায়নি। তার বদলে কোনো খবরে ফিসফিসিয়ে আলোচনা করছিল সবাই। শেষ পর্যন্ত কান্নার রোলে বিস্ময়ে সবার সাথে ছুটে ছাদনাতলায় বেরিয়ে আসে তনুশ্রী। সবার এলোমেলো কথায় প্রথমে সে কিছুই বুঝে উঠতে পারে না। পরে যখন তার বোধগম্য হয় যে বিয়ে করতে আসার সময় ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয় বরের গাড়ি আর ঘটনাস্থলেই মারা যায় নীলাদ্রি, তখন বিহ্বল দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে রইল সে। তারপর অজ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। হাতের কাজল লতাটা মাটিতে গড়িয়ে পড়ে। আজ অনেকদিন পর ব্যালকনিতে এসে দাঁড়ালো তনুশ্রী। অনেকদিন পর মুক্ত বাতাস তার নিজস্ব গতিবেগে এলোমেলো করে দিয়ে গেল তনুশ্রীর চুল। না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না সে। এসে অবশ শরীরটা আবার এলিয়ে দিল বিছানায়। আজ বিগত 7-8 মাস এই বিছানাটায় তার দিন রাতের সাথী। চোখ বন্ধ করল তনুশ্রী, কারণ একমাত্র চোখ বন্ধ করলেই সে তার নীলকে দেখতে পায়। তাই চোখ খুলে রাখা তার একটুও পছন্দ নয়। বালিশের আড়ালে মুখ লুকিয়ে সে হারিয়ে যায় অন্ধকারের জগতে তার নীলের সাথে এক হয়ে যেতে। সমাপ্ত।